তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। সিরাজগঞ্জে বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ। চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য চালু হলো গোলাপি বাস সেবা। এখন যেটা হবে, যদি জায়গা নাও থাকে, আমরা যদি দাঁড়িয়েও যাই, সব মেয়েরা থাকবো, যার কারণে আমাদের আসলে খুব সেফ ফিল হবে। নারী বান্ধব বাস পেয়ে আমাদের সব নারীদের জন্য, যারা অফিসগামী আছে বা স্কুলগামী বা যারা শিক্ষার্থী আছে, তাদের জন্য অনেক উপকার হবে এটা। নির্মাণের 3 দশকেও চালু হয়নি রাজবাড়ী পৌর বাস টার্মিনাল। রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণপ্রায়। জয়পুরহাটের সীমান্ত এলাকায় বেহাল সড়কে জনভোগান্তি। শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কিন্তু সেটা অকাজে হয়ে পড়ে আছে। চালু না থাকার কারণে ওই যে ময়লা টয়লা ফেলায় সবাই। মাদক সেবীরা আড্ডা আছে এখানে, এছাড়া টার্মিনাল বলতে কিছু নাই এখন। মধ্যরাতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড কক্সবাজারের কুতুবদিয়াপাড়া শুটকি পল্লীতে ক্ষয়ক্ষতিতে বিপাকে ব্যবসায়ীরা। দর্শক আমন্ত্রণ সংবাদ সারাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। 3 জেলার সড়ক দুর্ঘটনায় শিশুসহ 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে 2 জনের। স্থানীয়রা জানায়, ভোরে কানসাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বালিয়াধিকি গ্রামের আবু হায়াত হাবিব। মুসলিমপুর তাকশাল দিঘি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তার পাশে পড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দিকে ভোরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে মারা গেছেন 2 জন। এলাকাবাসীর অভিযোগ, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে না পারায় তাদের মৃত্যু হয়। একাধিকবার পুলিশকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা 3 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। তবে অবহেলার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এছাড়া দিনাজপুরের ফুলবাড়িতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 3য় শ্রেণীর এক শিক্ষার্থীর। পুলিশকে বারবার খবর দেওয়ার পরেও তারা আসে নাই। ফায়ার সার্ভিস চলে এসেছে 15 কিলোমিটার দূরে থেকে, কিন্তু পুলিশ 1.5 কিলোমিটার দূরে থেকে কেন আসতে পারলো না? আসলে আপনার কানসার থেকে হাসপাতালের দুর্ঘটনায় আপনার কবলে পড়ে মারা গেছে আর কি। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও নারীদের জন্য চালু হলো বিশেষায়িত পিঙ্ক বাস সেবা। চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে 2টি গোলাপি বাস দেওয়া হয়েছে। বাসগুলো কালুরঘাট, বহদ্দারহাট, মুরাদপুর, জিএসি মোড়, টাইগার পাস, আগ্রাবাদ হয়ে পতেঙ্গা পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এছাড়া বগুড়ার শেরপুর থেকে মাটিডালি রুটে 2টি পিঙ্ক বাস চালু করা হয়েছে। এই বাসগুলো আরডিএস স্কুল, শাহজাহানপুর উপজেলা গেট, সাতমাথা ও মহিলা কলেজ হয়ে মাটিডালি পর্যন্ত চলবে। নারীদের জন্য এই গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করতে টিকেটিং সেবা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষায়িত বাস সেবা চালু করায় খুশি নারীরা। দ্রুত বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আমরা তো অনেকটা খুশি, কারণ নিয়ে আমরা ড্রাইভার, এর জন্য একটা গর্বিত। অফিসের কাজের চিন্তা বেশি চিন্তা থাকে, ঠিক মতো গাড়ি পাচ্ছি কিনা, গাড়ি পাইলে সিট পাচ্ছি কিনা। এখন সব থেকে বড় সুবিধা হচ্ছে কন্ট্রাক্টরও হচ্ছে মেয়ে, ড্রাইভারও হচ্ছে মেয়ে, যার কারণে একদম মানে এনভায়রনমেন্টটা খুব ভালো। যারা অফিসগামী আছে বা স্কুলগামী বা যারা শিক্ষার্থী আছে, তাদের জন্য অনেক উপকার হবে এটা। বিশেষ এই পিঙ্ক বাসের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে জোবায়ের রিফাতের কাছে। রিফাত, আপনি বলছিলেন যে চট্টগ্রামে 2টি বাস দেওয়া হয়েছে। নতুন এই বাস সেবা নিয়ে নারীরা কি বলছেন, একটু তাদের কথা শুনতে চাই। চট্টগ্রামের এই যে 2টি বাস দেওয়া হয়েছে, সেই 2টি বাস পাওয়ার ফলে আসলে নারীদের যেই দীর্ঘদিনের যে যাতায়াতের যে ভোগান্তি, সেটির আসলে আনুষ্ঠানিক একটি অবসান হয়েছে বলে নারীরা আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছু নারী যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন চট্টগ্রাম 8 আসনের, তিনি এই বাস সার্ভিসটির আসলে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 2টি বাস ছিল, একটি 75 সিটের বাস, অন্যটি 45 সিটের। এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে যে বাসটি দেখতে পাচ্ছেন, এটিও খানিকক্ষণ পর আসলে যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে।
চলবে। 75 সিটের বাসটি কিন্তু খানিকক্ষণ আগেই একেবারে ভরপুর যাত্রী নিয়ে রওনা করেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সেখানটায় আসলে যাত্রীদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা যেমনটি বলছেন যে এই যে কর্মস্থলে যাওয়া এবং কর্মস্থল থেকে ফেরার সময়টিতে আসলে এই যে বাড়তি সময়টুকু তাদের রাস্তায় নষ্ট হয় এবং পাশাপাশি তারা হেনস্থার বিষয়টি বলছিলেন। তাছাড়া গণপরিবহনগুলোতে নারীদের জন্য যে বরাদ্দকৃত যে সিট থাকে সেই সিটগুলো অ্যাভেলেবল না পাওয়া থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ আসলে তাদের দীর্ঘদিনের। এবং এই যে গণপরিবহন খাতে যে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 2টি বাস যে চট্টগ্রামে যোগ হলো, সেক্ষেত্রে নারীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন। স্বাভাবিকভাবেই বলছেন যে এখন থেকে আসলে তাদের অফিস যাওয়া এবং অফিস থেকে ফেরার যে বিষয়টি সেটি বেশ স্বাচ্ছন্দ্যময় হবে। এবং তারা পাশাপাশি আরো একটি বিষয় বলছেন, সেটি হলো এই যে সার্ভিসটি যেভাবে আসলে টেকসই করা যায় সেই বিষয়টির উপর নজর দিতে বলছেন এবং বাস সংখ্যা বাড়ানোর কথা বলছেন। যেহেতু স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আজকে থেকে কালুরঘাট থেকে পতেঙ্গা এই রুটেই মূলত 12টি স্টেশন নিয়ে মূলত এই বাস সার্ভিস সেবাটি চালু হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে ড্রাইভার সবাই কিন্তু আসলে নারী। ফলত নারীদের যে যাতায়াতের যে ভোগান্তি সেটির আসলে দীর্ঘমেয়াদে যে অবসান সেটি হতে চলেছে। এবং অতিথিরা যারা খানিকক্ষণ আগে এই বাস সার্ভিসের আসলে উদ্বোধন করেছেন তারাও যেমনটি বলছিলেন যে এই যে সার্ভিসটিকে আসলে টেকসই করার পরিকল্পনা তাদেরও রয়েছে এবং এই যে বাসের সংখ্যা বাড়ানোর যে বিষয়টি সেটির উপর আসলে তারা নজর দিবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এই যে যাতায়াত ব্যবস্থায় একটি যুগান্তকারী সূচনা হলো, সেটির ফলে আসলে চট্টগ্রামের নারীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন। পাশাপাশি এই সেবাটিকে টেকসই করার আহ্বানও আসলে তাদের তরফ থেকে করা হচ্ছে। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। আমরা একটু বগুড়ার খবর জেনে আসতে চাই সহকর্মী মেহরুল সুজনের কাছ থেকে। সুজন, বগুড়ায় কয়টি বাস দেওয়া হচ্ছে, কয়টি সিটের, এবং এই যে নতুন সার্ভিস এটি নিয়ে যাত্রীরা কি বলছেন? বগুড়ায় ছোঁয়া 2টি বাস নারীদের জন্য যে গোলাপি বাস সার্ভিস সেটি কিন্তু 2টি বাস উদ্বোধন করেছেন সকালে বলতে কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন বগুড়া 6 অর্থাৎ বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এবং এই 2টি বাসের একটি চলবে বগুড়ার মোকামতলা উপজেলা থেকে, সেটি ছেড়ে আসবে এবং বগুড়া সিটি এলাকার যে বনানী মোড় রয়েছে সেই বনানী মোড় পর্যন্ত বাসটি চলবে। আরেকটি বাস বগুড়ার শেরপুর উপজেলা থেকে সেটি বগুড়া সদরের অর্থাৎ বগুড়া সিটি এলাকার মাটিডালি বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে। এবং 2টি বাসে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি 50 সিটের যে বাস, সেই বাস দুটি কিন্তু বগুড়া নারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং আজকে থেকেই মূলত উদ্বোধনের পরেই একটি পরীক্ষামূলক একটি পরিভ্রমণেও গিয়েছিলেন অতিথিরা এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী যারা রয়েছেন, শিক্ষক, চাকরিজীবী কিংবা রাজনীতিবিদ, তারাও কিন্তু এই একটি বাসের তারা যাত্রী হয়েছিলেন। এবং তাদের যে প্রতিক্রিয়া, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে আসলে নারীদের পাবলিক বাসে চলাচলের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, হয়রানি এবং নানা ধরনের যে একটা দুঃসহ পরিস্থিতি ছিল, সেখান থেকে পরিত্রাণের একটা উপায় হয়ে এসেছে আসলে এই বাস সার্ভিস। এবং নারীরা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তারা যেটি বলছেন যে নারীদের জন্য আলাদাই বাস সার্ভিস, যেটি আসলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যেও ছিল এবং সেই জায়গাটি বাস্তবায়নের একটা পর্যায়ে আসার কারণে কিন্তু নারীরা খুবই খুশি। তবে তারা বলছেন যেহেতু কর্মজীবী নারীদের সংখ্যা বেশি এবং বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মায়েরা যেহেতু শিশুদের নিয়ে উপজেলা থেকেও চলাচল করেন এই শহরে, সেই জায়গায় তারা কিন্তু এই 2টি বাসের মধ্যে সার্ভিস সীমাবদ্ধ রাখার পক্ষে না। তারা বলছেন যে দ্রুত এই বিআরটিসি কর্তৃপক্ষ কিংবা সরকার যেন এই ধরনের গোলাপি যে বাস সার্ভিস নারীদের জন্য চালু হলো সেটির সংখ্যা যেন বগুড়ায় বাড়ায়, এমনটাই কিন্তু এই অঞ্চলের নারীদের এখন দাবি কিংবা প্রত্যাশা। অনেক ধন্যবাদ সুজন আপনাকে। নির্মাণের 33 বছরেও চালু হয়নি রাজবাড়ীর পৌর বাস টার্মিনাল, অথচ যাত্রী, বাস মালিক ও শ্রমিকদের সুবিধার্থে প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল বাস টার্মিনালটি। রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টিকিট কাউন্টার সহ ভবনের দরজা জানালা। এদিকে নির্মাণ ব্যয়ের টাকা ধাপে ধাপে পরিশোধের চুক্তি হলেও 26 বছরে জেলা পরিষদকে মাত্র 13 লাখ টাকা পরিশোধ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। উদ্বোধনের পর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়, কিন্তু যাত্রীদের পদচারণায় মুখর হওয়ার বদলে নীরব পড়ে আছে রাজবাড়ী পৌর বাস টার্মিনাল, পরিণত হয়েছে অবহেলার স্মৃতিচিহ্নে।
ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে যাত্রীদের বিশ্রামের স্থান, টয়লেট, টিকিট কাউন্টার, বেহাল ড্রেনেজ ব্যবস্থাও। টার্মিনালের একাংশে চলে যানবাহন মেরামতের কাজ, আর রাতে মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে ওঠে জায়গাটি। দীর্ঘ বছর যাবত আমাদের শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল রাজবাড়ির একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, কিন্তু সেটা অকাজে হয়ে পড়ে আছে। টার্মিনাল একবার চালু হয়েছিল, ফরিদপুরের গাড়ি এই জায়গায় একটু যাত্রী ওঠানামা করতো। হ্যাঁ, এই এখন এই মুরগি ফার্ম নিয়ন্ত্রণ করে। মাদক সেবীরা আড্ডা আছে এখানে, এই এছাড়া টার্মিনাল বলতে কিছু নাই এখানে। চালু না থাকার কারণে এই যে ময়লা টয়লা ফেলায় সবাই। বাস মালিক সমিতি জানায়, শহরের ভেতর দিয়েই বাস চলাচল করায় অব্যবহৃত পড়ে আছে পৌর টার্মিনালটি। প্রচুর গাড়িতে এবং সরকার থেকে রেভিনিউ ফাঁকি হচ্ছে না, টার্মিনালের রেভিনিউ টার্মিনাল পাচ্ছে। আমরা বহুত আগেই বলছি যে একটা বাইপাস সড়ক হলে টার্মিনাল থেকে মুরগির ফার্ম গাড়ি ওই দিক দিয়ে চলে যেত, যাত্রীরা ওখানে নেমে যেত। 1992-93 অর্থ বছরে শ্রীপুর এলাকায় 1,72,00,000 টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মাণ করে জেলা পরিষদ। নির্মাণ খরচ পরিশোধের শর্তে পরিচালনার দায়িত্ব দেয়া হয় পৌরসভা কর্তৃপক্ষকে। টার্মিনালটি দীর্ঘদিনেও কেন চালু করা যায়নি তার সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছে। আমরা নিয়মিত বাস টার্মিনাল ইজারা দিই এবং আমাদের বৈধ একজন ইজারাদার আছে। কোনো হাট বাজার টার্মিনাল যদি ইজারা নেয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব হচ্ছে ইজারাদারের, প্রথম কথা। আর রোড লাইট বা সেটাও সে লাগাবে। মাঝে মাঝে আমরা এখানে রোড লাইটও দিয়ে থাকি এবং আমরা সেখানে তাদের সাথে কথা বলছি এবং পরিষ্কারের বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। এই টার্মিনালটা চালু করা হোক, এটা আমি সবসময় চাই। যদি এটা চালু না করা হয়, তবে আমাদের জেলা পরিষদ 1000 আসন বিশিষ্ট মিলনায়তন করার জন্য ইতিমধ্যে সরকার থেকে 1 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আমরা চাই যে এই টাকাটা এখানে ব্যবহৃত হোক। শহরের প্রধান সড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় প্রায়ই যানজট দেখা দেয়। তাই বাইপাস সড়ক নির্মাণ সহ টার্মিনালটি ব্যবহার উপযোগী করে চালু করার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জয়পুরহাট সদর উপজেলার সীমান্তের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকাগুলোতে কোনো ঘটনা ঘটলেও বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে পৌঁছাতে পারে না। স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সব শ্রেণীর মানুষের চলাচলের অযোগ্য রাস্তাটি পাকা করার দাবি থাকলেও তা এতদিনেও সংস্কার হয়নি। সীমান্তের একমাত্র সড়ক, অথচ পিচের দেখা নেই। বর্ষা মৌসুম এলেই চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সড়কটি হয়ে ওঠে তখন কাদামাটিতে একাকার। আঞ্চলিক এই সড়কটি জয়পুরহাট সদরের রামকৃষ্ণপুর, কল্যাণপুর হয়ে পাঁচবিবি উপজেলার লকমা জমিদার বাড়িতে ঠেকেছে। পুরো এলাকাটি ভারতীয় সীমান্ত ঘেঁষা। সড়কের এমন দুর্দশার জন্য সীমান্তে উত্তেজনা, পুশিন বা গোলাগুলির কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছাতে পারে না। এমনকি কেউ অসুস্থ হয়ে পড়লে সময় মতো নেওয়া যায় না হাসপাতালে। নির্ধারিত সময়ের আগে প্রতিষ্ঠানে পৌঁছাতেও পারে না বেশিরভাগ শিক্ষার্থী। বর্ষার সময় বিশেষ করে যখন আমরা স্কুলে যাই, সে সময় স্টুডেন্টরা যাইতে আমাদের যে কাদা পানি, স্কুলে পৌঁছানোর আগেই আমাদের ড্রেস একদম কাদায় মেখে যায়। এই রাস্তাঘাটের জন্য আমাদের একটা ইজি পাওয়ার মোটরসাইকেল কিছু যেতে পারে না। আমরা ঘাড়ে করে নিয়ে, বোঝা করে নিয়ে ওই পারে যায়, মনে করেন যে আমরা হলো বাজারে যাই। আমরা দীর্ঘদিন ধরে মেম্বার চেয়ারম্যানকে ভোট দিয়ে কিন্তু আমাদের রাস্তাগুলো করে না করার কারণে বর্ষার টাইমে আমরা যে মানুষ যে চলাফেরা করি, এত কষ্ট। কোনো ডেলিভারি রুগী বা কোনো অসুস্থ রুগী নিয়ে যায় না, রাস্তার সমস্যা। এই রাস্তাটা এইটুকু আর হয় না। মাননীয় প্রধান সরকারের কাছে আমাদের ওজোর আপত্তি, আমাদের এই রাস্তাটা যেন করে দেওয়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, বারবার ধর্ণা দিয়েও রাস্তাটি পাকা করা সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে সড়কটি পাকা করার দাবি জানান তিনি। কল্যাণপুর রামকৃষ্ণপুরে একটি ওয়ার্ড, প্রায় 1600 ভোটার এখানে বসবাস করে। তাদের সুবিধার জন্য যত শীঘ্র সম্ভব এই রাস্তাটি টেন্ডারের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে ক্যামেরার সামনে এবার গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার ও পাকাকরণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। সীমান্তবর্তী রাস্তা এবং বিজিবি কানেক্টেড রাস্তা, এটা আমরা আগামীতে নতুন প্রজেক্টের প্রস্তাবনা আমরা আশা করতেছি চাইলে আমরা এটা ইনশাল্লাহ ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করার সামনে চেষ্টা করব।
সদর উপজেলার কদমতলী মোড় থেকে কল্যাণপুর হয়ে লকমা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কটি দ্রুত সংস্কার ও বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে সীমান্তের দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। মধ্যরাতে কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়া নাজিরার টেকে শুটকিপল্লিতে টর্নেডোর আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমার সহকর্মী। কক্সবাজারে যুক্ত হচ্ছি এহসান আল কুতুবের সঙ্গে। এহসান, শুটকিপল্লির সার্বিক চিত্র আপনি কেমন দেখলেন আর ক্ষতিগ্রস্তরা কি বলছেন? আসলে বেশ কয়েকদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে। 3 নম্বর সতর্ক সংকেত রয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। সবকিছু মিলিয়ে যে বৃষ্টি, বাতাস, আবহাওয়া অফিসের যে তথ্য সে অনুযায়ী ভারী বাতাসের যে আশঙ্কা সেটিও তারা বলেছেন পূর্বাভাসে। এবং আজকে হঠাৎ করে মধ্যরাতে আমরা এই মুহূর্তে আছে কুতুবদিয়াপাড়ার নাজিরাটেক যে শুটকিপল্লি আছে, এটি হচ্ছে দেশের সবচেয়ে বৃহত্তম শুটকিপল্লি এবং মধ্য এশিয়ার মধ্যে অনেক বড় একটি শুটকিপল্লি বলে ধারণা করা হয়। এবং এখানে আমরা দেখছি এসে যে চিত্র, বেশ কিছু শুটকির যে আড়ত, সেই আড়তেই মূলত আঘাতটা হেনেছে। এটি টর্নেডো আঘাত নাকি এখন যে ঝোড়ো হাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে সেটি এখনো আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত সেটি আপডেটটা পাইনি। তবে যেটি দেখছি এখানে বেশ কিছু ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে এবং ঘরের ভেতরে যে মাছ ছিল শুটকি মাছ, সেই শুটকি মাছও ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা একটু দেখাতে চাই, এখনো পর্যন্ত এখানে যে বিভিন্ন জায়গায় শুটকি মাছ ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আসলে সংরক্ষণের কাজ করছে এখানে যারা শ্রমিক আছেন তারাই। এখানে প্রায় এভাবেই কিন্তু এই যেই জায়গাটাতে আমি আছি এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেয়াল ভেঙে গেছে। এখানে এটি একটি সেমি পাকা ছিল, উপরে ছিল ছনের ঘর, সেই ছনের চালটি একটু দূরে গিয়ে পড়ে আছে এবং এখানে যে দেয়াল ছিল পাকা দেয়াল, সেই দেয়াল ভেঙে গেছে। এবং এভাবেই কিন্তু আমরা দেখতে দেখতে আসলাম এখানে আরও বেশ কয়েকটি এভাবে ঘর একেবারে পড়ে আছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা যেটি বলছেন প্রায় 1 কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে, এটি তারা ধারণা করছেন। অনেক ধন্যবাদ হেসান আপনাকে। রাজধানীর আশপাশের কয়েকটি জেলায় গ্যাস সংকট এখনও পুরোপুরি কাটেনি, তবে গ্যাসের চাপ বাড়ায় ভোগান্তি কিছুটা কমেছে। গাজীপুরের সিএনজি পাম্পগুলোতে আগের তুলনায় কমেছে যানবাহনের সারি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনও কিছুটা বেড়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন এখনও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি। এদিকে নরসিংদীতে এখনও অনেক জায়গায় আবাসিক ও সিএনজি পাম্পে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি রয়েছে। দ্রুত পুরোপুরি গ্যাস সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তা সহ ভুক্তভোগীরা। আজকে যতটুকু আছে এতদিন তো এতটুকু ছিল না, খুব কম ছিল, 100-100 নিচে। তো আমরা গ্যাস সিরিয়ালে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিন্তু আমরা ওইভাবে গ্যাস পাচ্ছি না। ঢাকাতে তো গ্যাস নাই, তো মোটামুটি ঢাকার বাইরে গাজীপুরে কিছুটা পাওয়া যায়। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের এক ক্যামেরাম্যান সহ 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত 11:30টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌসাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহমেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। গুলিবিদ্ধ নজরুল জানান 3টি মোটরসাইকেল ও 2টি সিএনজিতে করে গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাওয়ার সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে 5 জন গুলিবিদ্ধ হন। হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ ছিলেন বলে দাবি করেন তিনি। তবে স্থানীয়দের দাবি পূর্ববিরোধের জেরে এই হামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের ভাসমান পেয়ারা হাট। বর্ষা মৌসুমে পেয়ারা চাষিদের জীবনে নিয়ে আসে নব আনন্দ। গাছ থেকে পেয়ারা সংগ্রহ থেকে শুরু করে পাইকারের হাতে তুলে দেওয়া পর্যন্ত চাষিদের থাকে যত্ন আর ব্যস্ততা। এবছর প্রাকৃতিক কারণে পেয়ারার ফলন কিছুটা কম হলেও দাম ভালো থাকায় লাভের আশা করছেন চাষিরা। আর এই পেয়ারা বাগান ও ভাসমান হাটের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন দেশ বিদেশের পর্যটকরা। বর্ষা এলেই জমে ওঠে ঝালকাঠির ভাসমান হাট। জলে ভাসা পেয়ারা বাজারের অন্যরকম এই দৃশ্য দেখতে ভিড় করেন ব্যবসায়ী, দর্শনার্থীরা। ভোরের আলো ফুটতেই বাগান থেকে পেয়ারা সংগ্রহে ব্যস্ত হয়ে ওঠেন কৃষকরা। ছোট ছোট নৌকায় পেয়ারা তুলে রওনা হন ভীমরুলির ভাসমান হাটে।
ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার ৩ উপজেলা ও ৪ ইউনিয়ন জুড়ে প্রায় ৩০০ বছরের পুরনো এই পেয়ারা বাগান। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই ৩ মাস থাকে পেয়ারার মৌসুম। তাই এই সময়টাতে বাগান ও হাট জুড়ে থাকে কর্মব্যস্ততা। তবে এবছর গাছে পোকার আক্রমণে মুকুল ঝরে যাওয়ায় ফলন কিছুটা কমেছে। তারপরও বাজারে ভালো দাম থাকায় লাভের আশা চাষিদের। পেয়ারা ভালো হয় নাই, পেয়ারা একবারে তিলা হয়েছে। আমরা ফসলাদি খুব ভালো হয়েছে, লেবু বাগান আছে, লেবু খুবই ভালো আছে। ভীমরুলি খালে বসাই ভাসমান হাটে চলে পেয়ারা বেচা কেনা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের পাইকাররা স্থানীয় আড়তদারের মাধ্যমে কিনে নেন এসব পেয়ারা। বর্তমানে প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। পেয়ারা এখান দিয়ে কিনে ডুমুরিয়া বাজার থেকে টাকা পাঠায়। সেতু হওয়ার কারণে আমরা আর্থিকভাবে অনেক লাভবান হয়েছি, যেহেতু যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। এই ভাসমান হাটের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে নৌকায় ঘুরে হাট দেখছেন তারা। জানান পর্যাপ্ত থাকা খাওয়ার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করলে পর্যটকদের সংখ্যাও আরও বাড়বে। আমরা আমাদের কাজিন প্রতিবেশী সবাই পরিবার মিলে আসছে, প্রায় 15 জন আসছি। আমাদের অনেক ভালো লাগতেছে। এই জায়গাটা যদি আরেকটু উন্নয়ন করা যায় তাহলে এটা খুব সুন্দর একটা পাবলিক প্লেস হবে। কৃষি বিভাগ বলছে পেয়ারার ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। একই সঙ্গে পর্যটকদের আগমন বাড়ায় বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। আমাদের কৃষকরা যেন এই পেয়ারার আবাদ এবং উৎপাদনে আরও বেশি আগ্রহী হয়, সেজন্য আমাদের কিছু বিভাগীয় পক্ষ থেকে কিছু উদ্যোগ রয়েছে। আমরা তাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 554 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5633 মেট্রিক টন, যার বাজার মূল্য 15 থেকে 16 কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।